এখন বাইরে যাবে কি করে সেটা ভেবে ইমার মাথায় হাত। ওয়াশরুমের দরজা একটু ফাঁকা করে দেখে ইয়াদ রুমে আসেনি এখনো। ভেজা কাপড়ে দৌড়ে কাবার্ডের সামনে চলে গেল। একটা ধূসর রঙের শাড়ি নিয়ে ঘুরতেই ইয়াদকে দেখতে পেল রুমে আসছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। ইমা চোখ নামিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায় আর ইয়াদ রুমেই ড্রেস চেঞ্জ করে নেয়। এই প্রথম হয়তো ইয়াদের অফিসের জন্য লেট হলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল রুম থেকে। ইমা শাড়ি পরে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। ইয়াদের সামনে পড়তে হবে ভেবে লজ্জা লাগছে, বের হতে ইচ্ছে করছে না। হঠাৎ মনে হলো ইয়াদ ভেজা কাপড়ে আছে, তাই তাড়াতাড়ি বের হয়ে গেল ওয়াশরুম থেকে। কিন্তু ইয়াদকে দেখতে পেল না রুমে। কাপড় রাখার ঝুড়িতে ইয়াদের ভেজা কাপড় দেখে বুঝতে পারল ইয়াদ চেঞ্জ করে চলে গেছে অফিসে। এক মুহূর্তের জন্য ইমার উদাসীনতা কেটে চঞ্চলতা ভর করেছিল, আবার এক হয়ে যেতেই উদাসীনতা তাকে গ্রাস করতে লাগলো। আসবো ম্যাম? সার্ভেন্টের ডাকে ইমা দরজার দিকে তাকায়। দরজা খোলা, তাই বাইরে সার্ভেন্টকে খাবার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলল। সার্ভেন্ট ভেতরে এসে সাইড টেবিলে খাবারের ট্রে রেখে বলল, ম্যাম আপনার খাবার। ইমা অবাক হয়ে বলল, আমি তো খাবার রুমে দিতে বলিনি। সার্ভেন্ট ফ্লোরে দৃষ্টি রেখে বলল, স্যার যাওয়ার সময় আপনার খাবার রুমে দিয়ে যেতে বলেছে। ইমা বেশ অবাক হলো আজ ইয়াদের আচরণে। বিয়ের অনেকগুলো দিন পেরিয়ে গেছে, ইয়াদ এখনো কোনোদিন ইমাকে জিজ্ঞেস করেনি সে খেয়েছে কিনা, বা কখনো বলেনি খেয়ে নাও। আজ ব্রেকফাস্ট করতে যাওয়ার সময়ের সাথে যেতে বলল, আর এখন আবার নিচেই পাঠিয়ে দিয়েছে। অবশ্যই ইমা ভেবে দেখলো ইয়ানা ভার্সিটিতে চলে গেছে, তাই হয়তো বাধ্য হয়ে ইয়াদ নিজেই বলে গেছে। ইমা মুচকি হেসে বলল, ঠিক আছে তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। সার্ভেন্ট ওকে ম্যাম বলে চলে গেল। ইয়াদের এই আড়ালে থেকে খেয়াল রাখার কথা চিন্তা করে ইমা মুচকি হাসল। বিড়বিড় করে বলল, আপনি ওপরে নিজেকে যেমন দেখান আসলে আপনি তেমন নন। আপনার কঠিন আবরণের আড়ালে একটা নরম মন আছে, যেটা আপনি সবসময় লুকিয়ে রাখতে চান। তবে মিস্টার আবরার হামিদ ইয়াদ ধরা পড়ে গেছে নিজের মিসেসের কাছে। ইমা মুচকি হেসে খাবার খেতে লাগলো। এদিকে ইয়াদের অফিসে আসতে অনুমানের থেকেও বেশি লেট হয়ে গেল। মাথা ভারী হয়ে আসছে ইয়াদের, একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভেজার ফল ভোগ করতে হবে হয়তো। ক্লাসের সামনে করিডোরে দাঁড়িয়ে আছে ইয়ানা, বাহিরে দৃষ্টি দেখছে। আজ বৃষ্টির জন্য অনেকেই আসেনি, তবে ইয়ানার ক্লাস মিস করা একদমই পছন্দ নয়, তাই চলে এসেছে। আজ ইয়ানার একমাত্র ফ্রেন্ড রিকু মানে রোকেয়া, সেও আসেনি। ইয়ানার এখন মনে হচ্ছে সে এসে ভুল করেছে। হাতে গোনা কিছু ছেলে মেয়ে এসেছে, সবাই নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। আর স্যাররাও ক্লাস নিচ্ছে না খুব একটা। দু এক ক্লাসে গুটি কয়েক স্টুডেন্টদের সাথে স্যার দেখা যাচ্ছে, তবে পড়াচ্ছে নাকি গল্প করছে বোঝা দায়। ইয়ানা বিরক্ত হয়ে ভাবলেও বাসায় চলে যাবে, সেখানে অন্তত নিজের ভাবির সাথে গল্প করতে পারবে। যেই ভাবা সেই কাজ। ক্লাস থেকে নিজের বইপত্র নিয়ে চলে আসলো। হলরুমের সামনে গিয়ে যাওয়ার সময় কেউ হাত টেনে ভেতরে নিয়ে গেল। ইয়ানা ভয়ে চিৎকার করে উঠল। কে? সাথে সাথে হলরুমের সব লাইট জ্বলে উঠল একে একে। সামনে তাকিয়ে ইয়ানার ভয় বেড়ে গেল। আর সামনে 5 জন অপরিচিত ছেলে দাঁড়িয়ে আছে। তাদের আগে দেখেছে কিনা মনে করতে পারছে না। ইয়ানা ভয়ে ঢোক গিলে বলল, আপনারা কারা? ভার্সিটিতে ঢুকলেন কি করে? আর আমাকে এখানে কেন এনেছেন? একটা ছেলে প্রচন্ড আক্রোশে বলল, আমার ভাই সামান্য তোর হাত ধরেছিল বলে তোর ভাই তার হাতের হাড় এতগুলো টুকরো করেছে যে কোনো দেশের ডক্টর সেটা জোড়া লাগাতে পারেনি। চোখ তুলে তাকিয়েছে বলে অ্যাসিড দিয়ে চোখ দুটো ঝলসে দিয়েছে। তোকে কিছু কথা বলেছে বলে জিহ্বা কেটে দিয়েছে। আজ আমি তোর এমন হাল করব, তোর ভাই তোর দিকে তাকালে তার রুখ কেঁপে উঠবে তোকে দেখে। সামনের ছেলের বলা কথার কিছুই বুঝতে পারছে না ইয়ানা। কার কথা বলছে আর তার ভাইয়া এত নির্মম হতে পারে না। ইয়ানা রেগে বলল, কিসব আবল তাবল কথা বলছেন আপনি? আর কে আপনার ভাই? সামনের ছেলেটা হেসে বলল, সামান্য অপরাধের জন্য যার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস এখন তাকেই ভুলে গেছিস? বাহ! জাহিদের কথা মনে আছে যে তোকে প্রপোজ করেছিল? আমি তার বড় ভাই শাহিদ। জাহিদের কথা বলতেই ইয়ানার সেদিনের কথা মনে পড়ে যায়, কিন্তু তবুও এই লোকের কথা বুঝতে পারছে না। ইয়াদ তো শুধু তাদের বলেছিল ইয়ানাকে বিরক্ত না করতে, তাহলে এরা এসব কি বলছে ইয়ানা বুঝতে পারছে না। ইয়ানা ব্যস্ত হয়ে বলল, দেখুন ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, জাহিদকে আমি চিনি, সে আমাকে বিরক্ত করতো, কিন্তু ভাইয়া তাকে শুধু বুঝিয়েছিল আমাকে বিরক্ত না করতে। তারপর আর তাকে আমি দেখিনি।
শাহিদ রেগে বলল, দেখবি কি করে? আমার ভাই আজ কয় মাস ধরে হসপিটালে পড়ে আছে। তোর ভাইয়া ওর এমন অবস্থা করছে তার দিকে তাকাতে ভয় পায় মানুষ। ইয়ানা এসব কি শুনছে, তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তাই ভাইয়া রাগী, কিন্তু তাই বলে এমন কিছু করতে পারে সেটা বিশ্বাস করতে পারছে না। শাহিদ রেগে বলল, আজ তোর এমন হাল করব তোর ভাইয়াও তোর দিকে তাকাতে ভয় পাবে। ইয়ানা ভয়ে দুপা পিছিয়ে গেল। একে তো হঠাৎ করে তার ভাইয়ার নামে এসব শুনে সে শক, তার উপর সামনের 5 জনকে তার হিংস্র পশু মনে হচ্ছে, যারা তাকে এখনই টুকরো টুকরো করে ফেলবে মুহূর্তে। ইয়ানা ভয়ে পিছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেল। মনে মনে আল্লাহকে ডাকতে থাকলো। বাইরে ঝুম বৃষ্টি। এখন যদি সে গলা ফাটিয়ে চিৎকার করে তাহলে হয়তো কেউ শুনতে পাবে না। ইয়ানা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ আমাকে কিছু করবেন না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার ভাইয়া এমন কিচ্ছু করতে পারে না। শাহিদ অট্ট হাসি দিয়ে বলল, এই দেখ তোরা, দেশের নামকরা বিজনেসম্যান মিস্টার আবরার হামিদ ইয়াদের কলিজা এখন আমাদের হাতে। আজকের দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছি আমরা তোকে ছেড়ে দেওয়ার জন্য। শাহিদ ইয়ানার দিকে আগাতে শুরু করলে ইয়ানা দুহাত মুখে ঢেকে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো এই বিপদ থেকে উদ্ধারের জন্য। ইয়ানা মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো এই বিপদ থেকে উদ্ধারের জন্য। আরমানের একটা ক্লাস আছে, অনার্স 3য় বর্ষে। আজ যদিও ক্লাস নেওয়ার মুড নেই, তবু মিস করতে চায় না আরমান বাইরের বৃষ্টির দিকে তাকাতে তাকাতে ক্লাসে এগিয়ে যাচ্ছে। ইমার কথা আজ খুব মনে পড়ছে আরমানের। মেয়েটার বৃষ্টি অতিরিক্ত পছন্দ। বৃষ্টি হলে হয়তো তাকে বেঁধে রেখেও বৃষ্টিতে ভেজা থেকে আটকানো যাবে না। এমনই এক বৃষ্টির দিনে আরমান ইমাকে অনেক অপমান করেছিল। ভাবতেই বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাইরে বৃষ্টি থেমে গেছে। আরমান রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে যাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে পা রাখতেই পিছলে পড়ে যেতে চায়। সামনের দেয়াল ধরে কোনো মতে নিজেকে সামলে নেয়। নিচে তাকিয়ে বোঝার চেষ্টা করে পিছলে যাওয়ার কারণ। ফ্লোরে তাকাতেই আরমানের মাথায় রাগ চলে যায়। মেইন ডোর থেকে শুরু করে নিচের রুমের দিকে গেছে পানির রেখা, একেবারে জপ করছে। টাইলসে পানি পড়ার কারণে পিছলে গিয়েছিল আরমান রেগে চিৎকার করে বলল, মা মা। মাথায় টাওয়েল পেঁচিয়ে রুম থেকে বের হয়ে আসে ইমা। আরমানের দিকে এগিয়ে এসে বলে, মনি বাইরে কোথায় যেন গেছে, এখনো ফেরেনি, হয়তো বৃষ্টির জন্য আটকে গেছে। ভাইয়া আপনার কি লাগবে আমাকে বলুন, আমি দিচ্ছি। আরমান রাগে দাঁত কিটমিট করে বলল, এখানে পানি কোথা থেকে এলো? ইমা ফ্লোরে পানি দেখে ভয়ে এক ঢোক গিলল। বৃষ্টি দেখে নিজেকে ধরে রাখতে পারেনি, দৌড়ে ছাদে চলে গিয়েছিল ভিজতে। বৃষ্টি থেমে যাওয়ায় ভেজা কাপড়ে চলে এসেছে, আর তাতে ফ্লোর ভিজে একাকার অবস্থা। ইমা ভয়ে ভয়ে বলল, আসলে ভাইয়া আমি ছাদে গিয়েছিলাম। আরমান বুঝতে পেরে মাথা ঠান্ডা করে বলল, বৃষ্টি দেখে আর হুঁশ ছিল না, তাই না? ভেজা শরীর মানুষকে দেখানোর জন্য মন উতালা হয়ে গিয়েছিল। আরমানের কথায় ইমার ঘৃণায় সারা গা শিউরে ওঠে। ভেজার আগে সে সব সময় দেখে নেয় আশেপাশের ছাদে কেউ আছে কিনা। কেউ না থাকলে তবে সেই বৃষ্টিতে ভেজে, আর আরমান তাকে এমন বাজে কথা বলতে পারে ভেবে রেগে গেলে চেঁচামেচি না করে শান্ত মাথায় অপমান করে। এই অবালায় ইমা বৃষ্টিতে ভিজছে শুনে অকারণে রাগ উঠে যায় আরমানের, তাই এভাবে কথা শুনিয়ে দেয়। আরমান আগের মতো রাগ চেপে রেখে বলল, কি হলো, কথা বলছিস না কেন? নাকি ভেবেছিলি বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে বাড়ির কাজ করতে হবে না? শোন, তুই যদি অসুস্থ হয়ে পচেও মরিস তাহলেও এই বাড়িতে কেউ নেই তোকে দেখার, তাই অসময়ে বৃষ্টিতে ভেজা বন্ধ কর। কথাটা শেষ করে আরমান বড় বড় কদম ফেলে বের হয়ে গেল বাসা থেকে। ইমা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ফ্লোরের পানি মোছার ব্যবস্থা করে। মনি এসে দেখলে হয়তো আবার নতুন কোনো শাস্তি পেতে হবে। কারোর সাথে সজোরে ধাক্কা লাগলে আরমানের অতীতে বিচরণের পালা শেষ হয়। বিরক্তি নিয়ে সামনে তাকিয়ে দেখে পিয়ন। আরমান বিরক্তি হয়ে বলল, আকবর, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? এটা কি দৌড়ানোর জায়গা? আকবর হাঁপাতে হাঁপাতে বলল, স্যার মাফ কইরা দেন, দেখি নাই, আমার তারা আছে, যাইতে হবে। আকবর যেতে চাইলে আরমান বাধা দিয়ে বলে, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন, আর দৌড়ে কোথায় যাচ্ছ তুমি? আকবর ব্যস্ত গলায় বলল, স্যার সময় নাই, ঈশান ভাইকে খবর দিতে হইব। নিচে হলরুমে কয়েকটা গুন্ডা মতন ছেলে ঈশান ভাইয়ের বড় আপুরে আটকাইয়া রাইখা কি সব বলতাছে, হেই অনেক কান্তাছে। স্যার আমার যাইতে হইব, না হইলে দেরি করলে খারাপ কিছু হইয়া যাইতে পারে। আরমান চমকে উঠে বলল, ঈশানের বোন মানে ইয়ানার কথা বলছো তুমি? আকবর ঈশানের নাম জানলেও ইয়ানার নাম জানে না।
শুধু ঈশান ভাইয়ের বড় আপু হিসেবেই চেনে ইয়ানাকে, তাই আরমানের প্রশ্নের উত্তর বলল। জি স্যার, এমনটাই মনে হয় নাম। আরমান ব্যস্ত স্বরে বলল। ওহ নো। আকবর কিছু না বুঝে আরমানের দিকে তাকিয়ে আছে আর আরমান কিছু না ভেবে উল্টে ঘুরে হলরুমের দিকে দৌড় দিল। আকবর সেদিকে অবাক হয়ে কিছু সময় তাকিয়ে থেকে ঈশানকে বলার জন্য দৌড় লাগালো। ফ্লোরে এসে ফুপিয়ে কাঁদছে ইয়ানা। শাহিদ বৃষ্টিভাবে হেসে ইয়ানার ওড়না ধরল নিচু হয়ে। হিজাব পরে ওড়নাটা ভাঁজ করে একপাশে দিয়ে রেখেছিল, তবু ইয়ানা ওড়না আঁকড়ে ধরল দুহাতে। ইয়ানা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনাদের পায়ে পড়ছি ভাইয়া। বাইরে ঝুম বৃষ্টি। ইয়ানার কান্না এই 5 জানুয়ার ছাড়া আর কারো কানে পৌঁছচ্ছে না। সবগুলো কুৎসিত হাসিতে উপভোগ করছে অসহায় মেয়েটার কান্না। শাহিদ ওড়না টান দিবে তার আগেই দরজায় কেউ সজোরে লাথি মারল। সেই শব্দে সবাই সেদিকে তাকালো। শাহিদ এক হাতে ইয়ানার ওড়না ধরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে দরজার দিকে। একবার লাথি মারতেই দরজা ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগেই আরমান আর একবার লাথি মারতেই দরজা ভেঙে গেল। মনে হচ্ছে রাগে আরমানের শরীরে 7 জনের শক্তি ভর করেছে। আরমান দরজা দিয়ে ভেতরে আসতেই চোখ পড়ল ইয়ানার ওড়না ধরা শাহিদের হাতের দিকে। রাগে কপালে ডগ ফুটে উঠল। ঠান্ডা মাথায় অপমান করার মতো অবস্থা এখন আর নেই, এত পরিমাণ রেগে গেছে। শাহিদ বড় বড় চোখ করে তাকিয়ে আছে আরমানের দিকে। আরমান 2 কদম এগিয়ে এসে এক ঝটকায় ইয়ানার ওড়না ছাড়িয়ে নিল শাহিদের হাত থেকে। এতে শাহিদ রেগে গিয়ে এগিয়ে এলো আরমানের দিকে। আরমানের কলার চেপে ধরে বলল, এই কে রে তুই, আমার কাছে নাক গলাচ্ছিস? আরমান নিচের কলারের দিকে তাকিয়ে আউট অফ কন্ট্রোল হয়ে গেল রাগে। ছেলেরা সব সহ্য করলেও কলারে হাত সহ্য করতে পারে না, এতে শান্ত ছেলেটাও রেগে যায়। আর সেখানে আরমান আগে থেকে রেগে বোম হয়ে আছে। আরমান মুখে কিছু না বলে হাতটা মোচড় দিয়ে ধরে সজোরে লাথি বসিয়ে দিল শাহিদের পেটে। শাহিদ সে ধীরে ধীরে দাঁড়ালো। এখনো ভয়ে সারা শরীর কাঁপছে ইয়ানার। শাহিদকে মারতেই সাথের 4 জন তেড়ে আসতে লাগলো আরমানের দিকে। আরমান আশেপাশে তাকিয়ে এখানে অনুষ্ঠান হলে সাজানোর জন্য যে স্টিলের কাঠামো ব্যবহার করা হয় সেগুলোর একটা লম্বা পাত দেখতে পেল। দ্রুত সেটা উঠিয়ে সব কটাকে পেটাতে লাগলো। নিচের ভেতরের সব রাগ উগড়াতে লাগলো। সব কটা ফ্লোরে পড়ে ছটফট করছে আর চিৎকার করছে, কিন্তু আরমানের সেদিকে হুঁশ নেই। তখনই দৌড়ে রুমে প্রবেশ ঈশান আর তার বন্ধুরা। রাগে ঈশানের চোখ মুখো লাল হয়ে গেছে। ইয়ানাকে দেখে দৌড়ে তার কাছে গেল। ঈশান ব্যস্ত হয়ে ইয়ানার হাত পা চেক করতে করতে বলল, আপু ঠিক আছিস তুই? ইয়ানা কোনো মতে বোঝালো ইশারায় যে সে ঠিক আছে। ঈশান এবার রেগে তাকালো সামনে। আরমান তখনও মেরে যাচ্ছে ওদের। ঈশানও দাঁড়িয়ে না থেকে মারতে শুরু করলো। ঈশান ইচ্ছে মতো লাথি মেরে যাচ্ছে। অবস্থা খারাপ বুঝতে পেরে ঈশানের বন্ধুরা ঈশানকে জোর করে সরিয়ে আনলো। ইতিমধ্যে অনেক প্রফেসর চলে এসেছে। আরমানকেও কয়েকজন মিলে টেনে সরিয়ে আনলো জোর করে। দুজনকেই আটকে রাখা দায়ী হয়ে পড়ছে। সবাই বলছে আর মারলে মরে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে। সবগুলোর অবস্থা করুন, নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে। আরমান রেগে এক ঝটকায় সবার বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ঈশানও নিজেকে ছাড়িয়ে বোনের কাছে গিয়ে ইয়ানার মাথা নিচের বুকে জড়িয়ে নিল। ইয়ানা শুধু ইয়াদের কলিজা নয়, ঈশানেরও প্রাণ। আর সেখানে কেউ আঘাত করতে চেয়েছে, সেটা কিভাবে মেনে নিবে? আরমান রেগে হুঙ্কার ছেড়ে বলল, এই রাস্কেলগুলো ভার্সিটিতে ঢুকলো কি করে? এটা কি কোনো ক্লাব যে রাস্তায় কুকুরও ঢুকতে পারবে? আরমানের হুঙ্কারে শুধু স্টুডেন্টস নয়, উপস্থিত প্রফেসররাও ভয়ে কেঁপে উঠল। আরমানকে কেউ কিছু বলতেও ভয় পাচ্ছে। তখনই প্রিন্সিপাল এসে উপস্থিত হলো। আরমানের দিকে তাকিয়ে বলল, এখানে তো গ্যামজাম কিসের আরমান? আরমান রেগে শাহিদের চুলের মুঠি ধরে অনেকটা রেগে বলল, স্যার, বাইরের এই কুকুরগুলো ভার্সিটির ভেতর ঢুকে আমাদের ভার্সিটির স্টুডেন্ট ইয়ানার উপর আক্রমণ করেছে। আমি জানতে চাই এরা এখানে ঢুকলো কি করে? প্রত্যেকটা গেটে সিকিউরিটি গার্ড আছে, তারা কি করে সারাদিন? আর আজ আমি ঠিক সময় না আসলে ইয়ানার সাথে কি হতে যাচ্ছিল বুঝতে পারছেন স্যার? তাতে প্রিন্সিপাল গম্ভীর গলায় বলল, আরমান তুমি ভুলে যাচ্ছ, তুমি তোমার স্যারের সাথে কথা বলছো। আরমান রাগ কিছুটা কন্ট্রোল করে বলল, স্যার, আমি ভুলে গেলেও আপনি মিস ইয়ানার পরিচয়টা ভুলবেন না। মিস্টার আবরার হামিদ ইয়াদ যদি একবার আপনার কাছে তার বোনের সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলে তাকে কি উত্তর দেবেন সেটা মনে রাখেন।
ইয়াদের কথা শুনেই প্রিন্সিপালের গলা শুকিয়ে গেল। ইয়াদের কোম্পানি থেকে প্রতি বছর মোটা অঙ্কের টাকা ডোনেশন পাই এই ভার্সিটি, সেটাও শুধু ইয়ানার জন্য। আরমান আবার বলে, যেখানে মিস্টার আবরার হামিদ ইয়াদের বোনের কোনো সেফটি নেই সেখানে তাকে রাখবে তো? ঈশান চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তার যা বলার ছিল সব আরমান বলে দিয়েছে। সে ইয়ানাকে সামলাতে ব্যস্ত। এদিকে প্রিন্সিপালের অবস্থা খারাপ হয়ে গেল আরমানের কথা শুনে। ইয়াদকে সে ভালো করে চেনে। ইয়ানাকে নিয়ে এসে প্রথম দিনই তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে ইয়ানা। কোনো কমপ্লেন করলে এই ভার্সিটির 12টা বাজাতে তার 2 মিনিটও লাগবে না। ইয়াদ সেদিন জাহিদের ঘটনার পরও প্রিন্সিপালকে ভদ্র ভাষায় ভয়ঙ্কর হুমকি দিয়েছিল। আরমান ইয়ানার সামনে দাঁড়িয়ে রাগী গলায় বলল, কেঁদে কেঁদে অনুরোধ করার থেকে নিজেকে নিজে রক্ষা করতে শিখো। আরমান কথাটা বলে আবার শাহিদকে একটা লাথি মেরে বের হয়ে যায় হলরুম থেকে। ইয়ানা এখনো ঈশানের বুকে লুকিয়ে আছে বলা চলে। ভয়টা এখনো কাটেনি তার। ঈশান চিন্তা করছে ভাইয়া এসব জানতে পারলে কি করবে। ঈশান বেশ বুঝতে পারছে তার কপালেও খারাপ কিছু আছে। ঈশান ভার্সিটিতে থাকা সত্ত্বেও ইয়ানা এমন পরিস্থিতিতে কিভাবে পড়ে সেটাই উত্তর চাইবে। প্রিন্সিপাল সবাইকে যার যার ক্লাসে যেতে বলে, আর ঈশানের দিকে এগিয়ে এসে বলে, তোমার ভাইকে এসব জানানোর প্রয়োজন নেই। আমি এদের কঠিন শাস্তির ব্যবস্থা করছি, আর যাদের সাহায্যে ভার্সিটিতে ঢুকেছে তাদেরও কঠিন শাস্তি দেব আমি। ঈশান কঠিন গলায় বলল, আমি না বললেও ভাইয়ার কাছে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না এইসব ঘটনা। ঈশান ইয়ানাকে নিয়ে বের হয়ে আসে। আজ আর ক্লাস করা হবে না। ইয়ানা গাড়িতে উঠে বলল, ভাইয়াকে কিছু বলার প্রয়োজন নেই। ঈশান অবাক হয়ে বলল, কিন্তু আপু, ভাইয়া পরে জানতে পারলে আমার খবর করবে। ঈশান বলল, কিচ্ছু হবে না। ঈশান আর কথা বাড়ালো না, গাড়ি স্টার্ট দিল বাসায় যাওয়ার জন্য। ঈশান মনে মনে কিছু একটা ঠিক করে নিল। এদিকে আরমান নিচের কেবিনে বসে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না। বারবার শাহিদের হাতে ইয়ানার ওড়ছে ইয়াদ, কিছুতেই মাথাটা সোজা রাখতে পারছে না। চোখ দুটো অসম্ভব জ্বালা করছে। রনিত নক করলে ইয়াদ মাথা তুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে আসতে বলল। রনিত ইয়াদের দিকে তাকিয়ে চমকে গেল। ইয়াদের পুরো মুখ লাল হয়ে গেছে, তবে দেখে মনে হচ্ছে না রেগে থাকার জন্য। রনিত ভয় নিয়ে জিজ্ঞাসা করলো, স্যার আপনি ঠিক আছেন? ইয়াদ গম্ভীর গলায় বলার চেষ্টা করলো, আমি একদম ঠিক আছি, আমার আবার কি হবে? রনিত বলল, স্যার আপনার চোখ মুখ অতিরিক্ত পরিমাণ লাল হয়ে গেছে, চোখ দেখে মনে হচ্ছে রক্ত বের হবে এখন। ইয়াদ রেগে বলল। রনিত ভয়ে আর কথা না বাড়িয়ে বের হয়ে আসে, আর ইয়াদ নিজের সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো সঠিকভাবে কাজ করার। এবার হঠাৎ মনে পড়ে যায় বিয়েতে মায়ের দেওয়া সেই গিফটের বাক্সটা গ্রহণ করলেও খুলে দেখা হয়নি। সেটা খুলে একটা চিঠি পেয়েছে ইমা, যেটা পড়ে চোখের বাঁধ ভেঙে গেছে ইমার। নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তান মনে হচ্ছে ইমার কাছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু সেটা যে এখন আর সম্ভব নয় কোনো দিন। একবার যদি অভিমান ভোলে তখন গিফটটা দেখতে হয় তোমাকে জড়িয়ে কান্নার ইচ্ছেটা পূরণ করতে পারতো ইমা। ইমা রঙিন কাগজে মোড়ানো বাক্সটা একটু একটু করে খুলল। প্রথমেই নিচের ছোটবেলার পছন্দের কিছু খেলনা আর জামা কাপড় পেল। সেগুলো দেখে মুচকি হাসলো, তবে চোখের কোণে পানিও জমা হলো। সেগুলো আলতো করে ছুঁয়ে ভেতরে আরো একটি বাক্স পেল। সেটা খুলতেই একটা খাম পেল। এটা দেখে ইমার বেশ কৌতূহল হলো। অনেকটা কৌতূহল নিয়ে খামটা খুলল। 2 পৃষ্ঠার একটা চিঠি, কিন্তু প্রথম লাইনে পড়ে কৌতূহলের বদলে এক ঝাঁক কষ্টরা ইমার কাছে ঘিরে ধরলো। আমার কলিজার টুকরা ইমা পরি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।